কাল পবিত্র ঈদ, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শোলাকিয়ায় হবে সবচেয়ে বড় জামাত। সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন। আজও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস, লঞ্চ, ট্রেনে ভিড় কম। মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উদযাপন। বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের আনন্দ। ঢাকায় এসেছে ইরানি হামলায় নিহত মোশাররফের মরদেহ। এবং এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের সন্তুষ্ট মানুষ। ফ্যামিলি কার্ড খাল খনন কর্মসূচিকে যুগান্তকারী মাইল ফলক হিসেবে অভিহিত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। কাল পবিত্র ঈদ উল ফিতর। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেবেন জামাতে। ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশের পথে থাকবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। ঈদগাহ এবং এর আশেপাশের এলাকা সিসিটিভির আওতায় থাকবে। এবারে 35,000-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। জাতীয় ঈদগাহ ঘিরে প্রস্তুতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, ঈদগাহে এই মুহূর্তের প্রস্তুতিতে কি কি কার্যক্রম দেখছেন? ঈদগাহের প্রস্তুতি একদমই শেষ। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে ঠিক এই মিনারের দিকে আমি মিনারের কাছাকাছি রয়েছি, এবং এখানে আপনাকে যদি একটু দেখাতে চাই যে সেটি হচ্ছে যে মিনারের দিকে এখানে কিন্তু ইমাম সাহেব থাকবেন, এবং তার পেছনে কিন্তু নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তো সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু একদম তৈরি করে ফেলা হয়েছে। ফ্যান বসানো হয়েছে, এয়ার কুলার বসানো হয়েছে, লাইটিং এর ব্যবস্থাও কিন্তু এখানে কিন্তু আছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনেই। এবং শুধু তাই নয়, এখন শুধুমাত্র একটি ছোট্ট কাজ যদিও বাকি রয়েছে, সেটি হচ্ছে যে নামাজের জন্য যে সাদা গালিচা সেটি কিন্তু বেছানোর কাজটি কিন্তু বাকি রয়েছে। এই একটি কাজ বাদে বাকি সব কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি সিসিটিভি ফুটেজের সেটআপ সব একদম সম্পূর্ণ। তো যে বিষয়টি হচ্ছে যে এবারের কিন্তু যেমনটি জানেন যে 35,000-এর বেশি মুসল্লি এখানে নামাজ আদায় করবেন। এখানে কিন্তু নিরাপত্তার বিষয়টিও কিন্তু জানেন যে আর্চওয়ে মেটাল ডিটেক্টর থাকবে। এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু ফাতেমা একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিন্তু গড়ে তোলা হয়েছে, যেখানে কিন্তু চিকিৎসকও থাকবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিবেন। এর পাশাপাশি কিন্তু এখানে অজুখানাও করা হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু এখানে কিন্তু শৌচাগারেরও ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। কোনো কিছুর কিন্তু কমতি রাখা হয়নি। সব মিলিয়ে কিন্তু এখন বলা যায় যে একদমই প্রস্তুত জাতীয় ঈদগাহ। শুধু নামাজের জন্য গালিচা বিছানোই এখন কেবলমাত্র বাকি আছে। তো রাজধানীর জাতীয় ঈদগাহ থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। ফাতিমা। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শোলাকিয়ায় আছেন আমাদের সহকর্মী ওমর সিদ্দিক রবিন। রবিন, কাল তো ঈদ, শোলাকিয়ার ঈদ জামাতের সার্বিক পরিস্থিতি জানাবেন। আগামীকাল 4 স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, সেই নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু মাঠের সম্পূর্ণ যে নিরাপত্তার ব্যবস্থা এবং সম্পূর্ণ কিন্তু কাজ সম্পূর্ণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার সাথে 1100 পুলিশ মোতায়েন থাকবে এবং 4 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন থাকবে, এবং 6টি র্যাবের টিম থাকবে। এছাড়াও কিন্তু 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও যদি বলি, পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাঠের 6টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। 2টি থাকবে র্যাবের নিয়ন্ত্রণে এবং 4টি থাকবে পুলিশ সদস্যের নিয়ন্ত্রণে।
আমি একটি তথ্য যদি আপনাকে দিয়ে রাখি যে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কিশোরগঞ্জের প্রশাসন। একটি ট্রেন ময়মনসিংহ থেকে 5টা 45 মিনিটে ছেড়ে আসবে এবং সকাল 8:30টায় এখানে পৌঁছাবে। আরেকটি ট্রেন ভৈরব থেকে সকাল 6টায় ছাড়বে এবং এখানে সকাল 8টায় কিন্তু পৌঁছাবে। আরেকটি তথ্য যদি আপনাকে বলি যে এই মাঠের কিন্তু একটি রেওয়াজ রয়েছে, শটগানের ফাঁকা গুলি ছুড়ে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমে নামাজের 5 মিনিট পূর্বে একটি শটগানের ফাঁকা গুলি, 3টি শটগানের ফাঁকা গুলি ছোড়া হবে, তারপর 2টি, এবং তার ঠিক 1 মিনিট, নামাজের 1 মিনিট আগে কিন্তু একটি শটগানের ফাঁকা গুলি ছোড়া। রবিন, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা না গেলেও সৌদি আরবে ঈদ পালন করছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় জামায়াতে অংশ নেন টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকার ডেমরা, সাভার এবং সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, 2500 ও সোনারগাঁ থেকে আসা মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 9:30টায় হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে 35টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ উদযাপন করেছেন আগামী ঈদ। মৌলভীবাজারে ঈদ উল ফিতরের নামাজ পড়েছেন শতাধিক নারী পুরুষ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামের চন্দনাইশে জাহাগিরিয়া শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের অনুসারী প্রায় শতাধিক গ্রামে আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। দিনাজপুরের সদর, চিরির বন্দর, কাহারোল, বিরামপুর সহ বেশ কয়েকটি উপজেলায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের 3 উপজেলায় 10 গ্রামের 8 শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী। তবে চাপ একেবারেই কম। বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাট অনেকটাই ফাঁকা। ঈদ যাত্রার শেষ দিনেও বরাদ্দ রাখা বিশেষ ট্রেন ও লঞ্চ ছিল অনেকটাই যাত্রীশূন্য। ঈদ যাত্রার শেষ মুহূর্তের চিত্র জানাতে সদরঘাট থেকে সহকর্মী এমআর আসাদ এবং মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। শুরুতেই যাচ্ছে এমআর আসাদের কাছে। শেষ দিনের সদরঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যে ফাতেমা, সদরঘাটের সবশেষ যে পরিস্থিতি সেটা যদি দেখায়, আসলে দেখানোর চেষ্টা করছি আপনাকে আমি। আমরা একটি লঞ্চের ঠিক উপরেই আছি এবং লঞ্চের নিচে আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে ডেক রয়েছে, বিশেষ করে পন্টনগুলো রয়েছে, সেখানে কিন্তু যাত্রী সংখ্যাটা অনেক কম। আসলে আজকে এখন জুম্মার নামাজের সময় হয়েছে, তারপরেও আমরা দেখেছি সকাল থেকে আমরা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিলাম এবং আমরা দেখেছি যে যাত্রীর চাপটা আসলে অনেকই কম। কারণ আসলে যারা দূরের যাত্রা, যেহেতু 12-13 ঘন্টা সময় লাগে তাদেরকে দক্ষিণবঙ্গে পৌঁছতে, সেহেতু তারা আসলে গতকালই যারা যাওয়ার তারা আসলে রওনা দিয়েছেন। তবে আজকেও কিছু কিছু যাত্রী আসলে যাচ্ছেন। তার উপর আজকে আবহাওয়া আপনি জানেন যে সকাল থেকেই বজ্রসহ বৃষ্টি আমরা দেখেছি, মাঝারি বৃষ্টি, সেজন্যও কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কম। অনেকে আসলে সড়ক পথে বা রেলপথে রওনা দিয়েছেন এবং রেলপথে আমরা দেখেছি যে যেহেতু বিশেষ কিছু ট্রেন, স্পেশাল ট্রেন আসলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে দেয়া হয়েছে, সুতরাং সেটিকে কেন্দ্র করেও আসলে অনেক যাত্রী আসলে রেলপথেও যাতায়াত করছে বলে আমরা দেখেছি। সুতরাং এখন পর্যন্ত যদি বলি যে সব মিলিয়ে রেলপথে আমরা দেখেছি যে মানুষ আজকেও আসলে ঢাকা যাচ্ছেন। তো যদিও প্ল্যাটফর্মে কিংবা রেল স্টেশনে ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম, আর
সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা যে দৃশ্যটুকু দেখলাম আসলে সেখানেও যাত্রী সংখ্যাটা অনেকটাই কম, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব ফোর্সের সদস্যরা ওখানে আছেন এবং তারা তৎপর রয়েছেন। ফাতেমা। এবার মহাসড়কের চিত্র জানাতে চাই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, একেবারে শেষ মুহূর্তে মহাসড়কের চিত্র কি? রাতপালে করে যে নিশ্চিত হচ্ছে, এই কারণে কিন্তু আজও কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের 21 জেলার যাত্রী রয়েছেন, যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে সে পশ্চিম অঞ্চলের যাত্রী যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনাকে দুপুরের চিত্রটা বলি, পদ্মা সেতু টোল প্লাজারে কিন্তু ট্রেনে ট্রেনে এরকম গাড়ি নেই বললে চলা যায়, যেহেতু দুপুরের সময় নামাজের সময়, যার কারণে কিন্তু যাত্রীর চাপের পাশাপাশি গাড়িরও চাপ নেই বলে চলা যায়। হয়তো আপনি জানেন, যেহেতু ঈদের আর একদিন বাকি, এর মধ্যে কিন্তু অনেকেই চলে গেছেন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য, উদযাপনের জন্য সবাই কিন্তু ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। আর আজকে যারা যাচ্ছেন ঢাকার আশেপাশে জেলা, শরীয়তপুর, ফরিদপুর, এইসব অঞ্চলে যারা রয়েছেন, কর্মজীবী রয়েছেন, তারাই কিন্তু আজকে যাচ্ছেন, ঢাকা ছেড়ে যাচ্ছেন। অন্যদিকে যদি আপনাকে এই পদ্মা সেতুর গত 3 দিনের টোলের কথা যদি বলি, পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 13,29,00,000 টাকা, কিন্তু টোল আদায় হয়েছে, যা সর্বোচ্চ টোল এই পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু এই এত যানবাহন পারাপার হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যদি কথা বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে, তারা যেমনটি বলছেন এই রোডে কিন্তু সেরকম চাপ নেই বললে চলা যায়। বিগত সময় যেরকম একটি যানজটের চাপ ছিল, এবার কিন্তু সেরকম যানজট নেই বলে বলা যায়। আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সব ধরনের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি রয়েছেন, যারা কোনো দুর্ঘটনা বা কবলিত পড়লে যেন দ্রুত উদ্ধারে বা সমৃদ্ধ করার জন্য তারা সবকিছু ব্যবস্থা করা যাচ্ছে নিচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের যে পদ্মা সেতু টোল প্লাজার কাছ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুজন, আপনাকে ধন্যবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশে দেশে ঈদের জামাতে অংশ নেন স্থানীয় সহ লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। তবে ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে উদযাপন হবে ঈদ। ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও পড়েছে ফাটা। হামলার শঙ্কায় উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সরকার। ঈদের নামাজ জামাত হচ্ছে না কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদেও। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও এবার ভিন্ন বাস্তবতা মধ্যপ্রাচ্যে। বোমার বারুদের গন্ধে ম্লান হয়ে গেছে মুসলিম বিশ্বের ঈদ আনন্দ। নতুন পোশাকে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির চিরচেনা চিত্র অনেকটাই ফিকে হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সংঘাতে পাল্টে গেছে লাখো প্রবাসী বাংলাদেশের ঈদ আনন্দ। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে তাদের ঈদ কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বে এবার নেই ঈদের আনন্দ উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যে এখন দীর্ঘশ্বাসের নাম ঈদ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও ভীতিকর। ঈদ মানেই নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর শান্তির বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন পোশাক পরে শিশুদের আনন্দের বদলে তৈরি হয়েছে আতঙ্ক। অজানা আশঙ্কায় ঈদ জামাতেও নেই প্রাণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই চলছে হামলা আর পাল্টা হামলা। ধ্বংসস্তূপের মাঝেই চলছে ঈদ। অনেকের ঘর নেই, প্রিয়জন নেই, তবুও থেমে নেই জীবন। ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও একই চিত্র। শিশুরা আনন্দের পরিবর্তে শিখছে বেঁচে থাকার সংগ্রাম। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে লাখো প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ। প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা উন্মুখ হয়ে থাকেন। এবার আকাশপথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের আতঙ্কে দিশেহারা লাখো প্রবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।
চলমান ইরান ইসরায়েল মার্কিন সংঘাতের জেরে সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি যুবক মোশাররফের হোসেনের মরদেহ সকালে দেশে আনা হয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গেল ৮ মার্চ সৌদি আরবের একটি স্থাপনায় মিসাইল হামলার শিকার হয়ে মোশাররফ ঘটনাস্থলেই প্রাণ হারান। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা তিনি। তার এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেবের কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি। সরকার গঠনের মাত্র ১ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করায় সন্তুষ্ট সর্বস্তরের মানুষ। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি সহ নানা পদক্ষেপকে উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার নতুন মাইলফলক হিসেবে দেখছেন তারা। শিক্ষিত, অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে গঠিত বিএনপির মন্ত্রিসভা দেশকে এগিয়ে নিতে দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মনে করেন সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে প্রায় 1 মাস। এই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা না আটকিয়ে সীমিত প্রোটোকলে চলাফেরা করে চমক দেখান তারেক রহমান। এর ফলে সড়কে কমেছে যানজট ও মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। ৩৭,৫৬৭ পরিবারকে প্রদান করা হয়েছে এই কার্ড। উনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে ইতিপূর্বে যেই সিদ্ধান্তগুলো হয়নি সেরকম কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য, বিশেষ করে ঢাকা সিটির জনগণের জন্য অত্যন্ত কার্যকর। এখন যে 1 মাস পূর্ণ হয়েছে তার ক্ষমতা আসার পরে যে 1 মাস হয়েছে, এই 1 মাসে আমি দেখছি অনেক কিছু হয়েছে, আর কি অনেক কিছু করেছে। এরপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। ৪,৯০৮টি মসজিদের ইমাম মুয়াজ্জিন, ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাবেন। নির্বাচনী এলাকায় অসহায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দসহ সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ২৭,০০০ কৃষকের মাঝে শিগগিরই শুরু হতে যাচ্ছে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। ২০,০০০ কিলোমিটার খাল, জলাশয় খনন শুরু হয়েছে ৫৪ জেলায়। এই কর্মসূচির ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়ে কমবে জলাবদ্ধতা, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তিনি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন এবং তিনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে কমিটমেন্ট, ওটা উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আগামী 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের যে চিত্রটা অবশ্যই উনি চেঞ্জ করবে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। ফলে দরিদ্রের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রম সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হজরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনীতি ও বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্ন ও বন্ধশিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে বলেও আশা করছেন সাধারণ মানুষ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে গরু এবং খাসির মাংসের দাম।
এছাড়া কাঁচা বাজারে বেড়েছে টমেটো, মরিচ, শসা ও গাজরের দাম। বেশিরভাগ মুদি পণ্য আগের দামে বিক্রি হলেও ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাই, চিনি এবং গরম মশলার দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। রোজার ঈদকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর বাজার। বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। পলাশী বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে মাংসের দাম। গরু কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 850-তে, আর খাসির মাংসের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চান্ডায় ঈদ উপলক্ষে এই কারণে 50 টাকা আমাদের বাড়ায়, আমাদের 800 আবার কিনেই পড়তেছে। গরুর বাজার একটু বেশি, যেরকম আসতে গাড়ি ভাড়া একটু খরচ বেশি, এই কারণে মানে এখন একটু গরুর দামটা একটু বেশি। ঈদের জন্য হয়তো 50 টাকা বেশি লাগে, আর এমনি স্বাভাবিকভাবে 800 টাকা লাগে। বাড়তি মুরগির মাংসের দামও। ব্রয়লার বিক্রি হচ্ছে 230 টাকায়, সোনালী মুরগি 380 থেকে 400, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও বাজার মনিটরিং এর দাবি জানান ভোক্তারা। আমার কাছে মনে হচ্ছে বাজার বেশ চড়া, আমি যেটা পাচ্ছি যে বাজার বেশ চড়া। মনিটরিং কিনা জানি না, মানে গভর্নমেন্টের কন্ট্রোল আছে বলে মনে হয় না। কক মুরগি যদি আপনার 450 টাকা করে নেয়, তাহলে সাধারণ মানুষ কিনবে কি করে? 2 দিন আগে সোনালী বিক্রি করছি 320-30 টাকায়, আজকে হয়ে গেছে আপনার 350-380। আর দেশি মুরগি বিক্রি করছি 2 দিন আগে 600, 2-3 দিন আগে, এখন হয়ে গেছে 650-700 টাকা কেজি। ঈদের সামনে রেখে ব্যাপারীরা, খামারিরা দাম বাড়া দেয়, আমরা বাড়া আনতে হয়, এই জন্য আমরা বাড়ায় বেছি। সব রকম সবজি আগের দামে বিক্রি হলেও কিছুটা বেড়েছে টমেটো, শসা, গাজর, লেবু ও কাঁচামরিচের দাম। মোটামুটি আগের থেকে সবজির দাম অনেক কম আছে, খালি আপনি বাড়াবেন দিয়ে একটু শসার দাম বাড়ছে আর লেবুর দাম বাড়ছে। শসা দেশিরা 80 টাকা, হাইব্রিড 60 টাকা কেজি। কাঁচামরিচের দামও অনেকটাই কম, 120 টাকা কেজি। যেমন লেবুটার এখন কোনো সিজন পাওয়া যায় না, লেবুটা 50 টাকা হালি, 80 টাকা হালি, 100 টাকা হালি। মুদি বাজারে ঈদের অন্যতম অনুষঙ্গ গরম মশলা, কিশমিশ, বাদাম, গোলমরিচ ও এলাচের দাম বেড়েছে। চিনি, সেমাইয়ের দামে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ঈদ উপলক্ষে সবকিছুরই একটু ঊর্ধ্বগতি আর কি। সেমাই নিলাম, আটা, তেল, ডিম। সেমাই, চিনি, কিশমিশ এগুলোই তো বেশি চলে। একটু দাম একটু বাড়ছে হচ্ছে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদামের দাম। তাছাড়া সব ঠিক আছে। এদিকে কয়েকদিন ধরেই স্থিতিশীল রয়েছে মাছের দাম। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদ, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শোলাকিয়ায় হবে সবচেয়ে বড় জামাত। সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন। আজও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস, লঞ্চ, ট্রেনে ভিড় কম। মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উদযাপন। বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের আনন্দ। ঢাকায় এসেছে ইরানি হামলায় নিহত মোশাররফের মরদেহ। এবং 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সন্তুষ্ট মানুষ। ফ্যামিলি কার্ড খাল খনন কর্মসূচিকে যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।